হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। আজকে আমরা কেমিক্যাল কাইনেটিক্সের একটা খুব ইম্পর্টেন্ট পোর্শন পড়ব, যে পোর্শনটা থেকে বোর্ডে প্রায় প্রতি বছরই কোনো না কোনো প্রশ্ন আসে। সেটা হচ্ছে জিরো অর্ডার রিঅ্যাকশন বা শূন্য ক্রম বিক্রিয়া। দেখো, আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি যে বিক্রিয়ার যে অর্ডার বা ক্রম সেটা বিভিন্ন রকম হতে পারে। মেবি পজিটিভ, মেবি নেগেটিভ, মেবি জিরো অ্যান্ড মেবি ফ্র্যাকশনাল, যা কিছু হতে পারে সেটা। তো আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যে সমস্ত অর্ডারগুলো বা ক্রমগুলো রয়েছে সেগুলো হচ্ছে জিরো অর্ডার, ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডার। তো জিরো অর্ডার এবং ফার্স্ট অর্ডার থেকেই আমাদের সমস্ত প্রশ্ন আসে বোর্ড এক্সামে। সেকেন্ড অর্ডার থেকে মাঝে মধ্যে জয়েন্টে প্রশ্ন আসে। তো সেই জন্য আমরা জিরো অর্ডার এবং ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনটাকে আগে খুব সুন্দরভাবে বুঝবো এবং তারপর সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন সম্পর্কে আমরা হালকা করে জানবো। তো প্রথমেই আসি আমরা যে জিরো অর্ডার রিঅ্যাকশন। জিরো শব্দের অর্থ হলো আমরা বুঝতেই পারছি শূন্য, আর অর্ডার মানে হচ্ছে ক্রম, রিঅ্যাকশন মানে হচ্ছে বিক্রিয়া। তাহলে শূন্য ক্রম বিক্রিয়া অর্থাৎ এটা নিশ্চয়ই কোনো এক ধরনের বিক্রিয়া হবে। তাহলে যে সমস্ত বিক্রিয়ার হার বা রেট অফ রিঅ্যাকশন সেই নির্দিষ্ট বিক্রিয়ার যে রিঅ্যাকটেন্ট রয়েছে বা বিক্রিয়ক রয়েছে সেই বিক্রিয়কের যে গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশন তার উপর ডিপেন্ড করে না, তাকে আমরা বলবো জিরো অর্ডার রিঅ্যাকশন। আলটিমেটলি কি অর্ডারটা কত হয়ে যাচ্ছে, এখানে জিরো হয়ে যাচ্ছে বা শূন্য হয়ে যাচ্ছে। অর্থাৎ এই বিশেষ ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার যে হার, রেট অফ রিঅ্যাকশন মানে হচ্ছে আমরা জানি যে বিক্রিয়া হার। তো বিক্রিয়া হারটা যে বিক্রিয়া আমরা ঘটাচ্ছি বা যে বিক্রিয়ককে নিয়ে বিক্রিয়া আমরা করছি বা যে রিঅ্যাকটেন্টটাকে নিয়ে আমরা বিক্রিয়াটা ঘটাচ্ছি সেই বিক্রিয়কের যে গাঢ়ত্ব সেই গাঢ়ত্বের ওপর কিন্তু ডিপেন্ড করে না। অর্থাৎ আমি বলতে চাইছি যে ধরো সাপোজ একটা বস্তু নিলাম বা রিঅ্যাকটেন্ট নিলাম, সেটা নিলাম এ থেকে মনে করো তৈরি হচ্ছে প্রোডাক্ট। ক্লিয়ার? এবারে যত টাইম যা পেরোবে বা সময় যত অতিবাহিত হবে তাহলে এর গাঢ়ত্ব কী হবে, ধীরে 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 কমতে থাকবে। প্রাথমিক অবস্থাতে এর যে গাঢ়ত্ব ছিল কিছুক্ষণ পরে এর গাঢ়ত্ব কিছুটা কমবে, তারও কিছুক্ষণ পরে গাঢ়ত্ব আরও কমবে। কিন্তু এই বিক্রিয়কের গাঢ়ত্ব পরিবর্তন হলেও বিক্রিয়ার যে হার বা রেট অফ রিঅ্যাকশন সেটা কিন্তু তিনটে ক্ষেত্রেই কনস্ট্যান্ট থাকবে। অর্থাৎ রেট অফ রিঅ্যাকশনের কোনো পরিবর্তন হবে না। তো সেই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো জিরো অর্ডার রিঅ্যাকশন। অর্থাৎ সময়ের সাপেক্ষে বিক্রিয়কের গাঢ়ত্ব ধীরে ধীরে হ্রাস পেলেও বিক্রিয়ার হারটা কিন্তু কমবে না। অর্থাৎ প্রাথমিক অবস্থাতে যে স্পিডে বিক্রিয়াটা চলছিল সেকেন্ড স্টেপেও সেই স্পিডেই চলবে, থার্ড স্টেপেও সেই স্পিডেই চলবে। অর্থাৎ এমন ব্যাপার নয় যে যত বিক্রিয়কের পরিমাণটা ধীরে ধীরে কমতে থাকলো তত বিক্রিয়ার হারটা ধীরে 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 কমে গেল। অর্থাৎ বিক্রিয়ার যে স্পিডটা বা যে গতিতে বিক্রিয়াটা হচ্ছিল বা রিঅ্যাকশানটা হচ্ছিল সেই রিঅ্যাকশানের স্পিডটা ধীরে ধীরে কমে গেল, এমনটা কিন্তু এখানে ঘটবে না। সেই জন্যই এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে জিরো অর্ডার রিঅ্যাকশন। তাহলে গাঢ়ত্ব যখন হ্রাস পাচ্ছে তখন যেহেতু বিক্রিয়ার হার কমছে না, আমরা ব্যাখ্যাটাকে আরেকভাবেও দিতে পারি যে যতই সময় অতিবাহিত হোক না কেন, এটা মনে করো প্রাথমিক অবস্থা t সমান 0 সেকেন্ড, এটা মনে করো 20 সেকেন্ড পর, এটা মনে করো আরও 20 সেকেন্ড পর, তো সময় যত অতিবাহিত হোক না কেন বিক্রিয়ার হার কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই অপরিবর্তিত থাকবে। তার মানে রেট অফ রিঅ্যাকশন জিরো অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে কনসেন্ট্রেশনের ওপর যেমন ডিপেন্ড করে না, ঠিক তেমনি টাইমের ওপরও ডিপেন্ড করে না। তাহলে আমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো যে শূন্যক্রম বিক্রিয়া বা জিরো অর্ডার রিঅ্যাকশন আমরা সেই বিক্রিয়াগুলোকেই বলবো যে সমস্ত বিক্রিয়ার হার বা রেট অফ রিঅ্যাকশন সেই বিক্রিয়কের গাঢ়ত্বের ওপর ডিপেন্ড করে না। ক্লিয়ার? তাহলে পরে যদি আমরা বিক্রিয়াটাকে এইভাবে লিখি যে এ থেকে আমরা বানিয়ে নিলাম প্রোডাক্ট, তাহলে এর যে বিক্রিয়া হার, তোমরা প্রত্যেকেই জানো বিক্রিয়ার হার কীভাবে নির্ণয় করে, বা রেট অফ রিঅ্যাকশন যেটা বা যেটাকে স্মলার দ্বারা প্রকাশ করা হয় সেটা সমান হবে কে ইন্টু এ টু দি পাওয়ার 0। কেন? কারণ এটা হচ্ছে জিরো অর্ডার রিঅ্যাকশন এবং আমরা জানি যে জিরো অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে যে বিক্রিয়কটা আমরা নিয়েছি তার ওপরে যে ঘাতটা হয় সেই ঘাতটা কত হবে, 0। ক্লিয়ার? ভালো করে বোঝা গেছে? দেখো, আগের ভিডিওতে আমরা এগুলো সব ডিসকাস করেছি যে যদি এটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন হতো তাহলে এ টু দি পাওয়ার 1 হতো, যদি এটা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন হতো তাহলে এ টু দি পাওয়ার 2 হতো। যেহেতু এটা জিরো অর্ডার রিঅ্যাকশন
তাই এ টু দি পাওয়ার কত হবে 0 হবে। আর কেটা কোথা থেকে এসেছে, কেটা হচ্ছে বিক্রিয়ার রেট কনস্ট্যান্ট বা বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে আমরা দেখতে পেলাম যে বিক্রিয়ার হারের এই ইকুয়েশনটা আমাদের দাঁড়াচ্ছে। তাহলে একটা জিনিস দেখো, বিক্রিয়ার হারকে আমরা স্মল আর দ্বারা প্রকাশ করেছি, আমরা আগের ভিডিওতেও দেখেছি সেগুলো। এটা সমান আমরা কি লিখতে পারি যে কে? অবশ্যই লিখতে পারি, কারণ আলটিমেটলি এ টু দি পাওয়ার 0 এটা মানেই তো হচ্ছে 1, কারণ কোনো কিছু টু দি পাওয়ার 0 মানেই 1, এটা আমরা খুব ছোট থেকেই জেনে আসছি। তাহলে পরে এখানে বিক্রিয়ার যে হার, সে হার সমান কি দাঁড়ালো আলটিমেটলি কে। কে মানে কি এখানে রেট কনস্ট্যান্ট, কে ফর রেট কনস্ট্যান্ট। অর্থাৎ এই বিক্রিয়া থেকেই আমরা দেখতে পাচ্ছি বা এই পোর্শনটা থেকেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিক্রিয়ক অর্থাৎ এর গাঢ়ত্বের কোনো ভূমিকাই নেই। এটা এ টু দি পাওয়ার 0 মানে 1, অর্থাৎ এই পোর্শনটাই পুরোপুরি বাদ চলে যাচ্ছে। অর্থাৎ বিক্রিয়ার হার আর সমান হচ্ছে কে। তাহলে আমরা যদি একটা গ্রাফ ড্র করি, যে নিচে আমরা রাখলাম কনসেন্ট্রেশন অফ এ, ঠিক আছে, আর এখানে রাখলাম আমরা রেট অফ রিয়াকশন, অর্থাৎ এই আর। তাহলে আর ভার্সেস যদি আমরা বিক্রিয়কের গাঢ়ত্বের একটা গ্রাফ প্লট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনোভাবেই রেট অফ রিয়াকশন বিক্রিয়কের গাঢ়ত্বের উপর ডিপেন্ড করছে না। তাই এখানে যে গ্রাফটা হবে সেটা হবে ঠিক এরকম। অর্থাৎ যতই এদিকে কনসেন্ট্রেশনের চেঞ্জ হোক না কেন বা বিক্রিয়কের গাঢ়ত্ব চেঞ্জ হোক না কেন, আমাদের আলটিমেটলি যে গ্রাফটা, সেই গ্রাফটা কি হবে প্যারালাল থাকবে, অর্থাৎ বিক্রিয়ার হারের কোনো পরিবর্তন হবে না। যদি ডিপেন্ডেবল হতো তাহলে গ্রাফটা কিন্তু হয় নিচের দিকে নামতো, না হলে উপর দিকে উঠতো, কিন্তু এক্ষেত্রে এই ধরনের কোনো ব্যাপার হচ্ছে না। সেই জন্য আমরা বলতেই পারি যে গ্রাফটা হবে এরকম প্যারালাল, কারণ এখানে রেট অফ রিয়াকশন অ্যাকচুয়ালি বিক্রিয়কের গাঢ়ত্বের উপর ডিপেন্ডই করে না, সেই জন্যই তো এটা জিরো অর্ডার রিয়াকশন। ক্লিয়ার? বেশ, নেক্সট হচ্ছে এই একই জিনিস যদি আমরা টাইমের সাপেক্ষে ড্র করি একই হবে, ঠিক আছে, কারণ আমরা তো একটু আগেই দেখলাম এটা যেমন বিক্রিয়কের গাঢ়ত্বের উপর ডিপেন্ড করে না, ঠিক তেমনি টাইম বা সময়ের উপরও কিন্তু ডিপেন্ড করে না। ক্লিয়ার? এবারে আমরা দেখব যে কিভাবে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে নির্দিষ্ট মুহূর্তে বা নির্দিষ্ট সময়ে বিক্রিয়াটা কতটা কমপ্লিট হবে, কত পার্সেন্ট কমপ্লিট হবে, সেটা জানার জন্য আমরা এবার একটা রেট ল ইকুয়েশন পড়ব। সেই রেট ল ইকুয়েশনটাকে আমরা ইন্টিগ্রেটেড টার্মে পড়ব বা সমাকলনের সাপেক্ষে পড়ব। তোমরা ইন্টিগ্রেশন ম্যাথামেটিক্সে পড়েছো, খুব ভালোভাবেই পড়েছো ক্লাস 12-এর, তাই তো? বেশ, তাহলে ক্লাস 12-এ তোমাদের ম্যাথে ম্যাক্সিমাম পোর্শনটাই ইন্টিগ্রেশন আছে। তো ইন্টিগ্রেশন সম্পর্কে আশা করি তোমাদের খুব ভালোই কনসেপ্ট আছে এবং ডেরিভেটিভ সম্পর্কেও আছে। তো ইন্টিগ্রেশনটা আমাদের এখানে কাজে লাগবে। তো তার আগে এখানটা মুছলাম। তাহলে আমাদের দেখো প্রথম যে পোর্শনটা আমরা পেলাম যে রেট সমান কে ইন্টু এ টু দি পাওয়ার নট, ঠিক আছে, বা এ টু দি পাওয়ার 0, এটা কিন্তু আমরা পেলাম একটা ইকুয়েশন। আরেকটা ইকুয়েশনকে আমরা এরকম লিখতে পারি যে রেট অফ রিয়াকশন মানে যেটা আর কি, সেইটা সমান মাইনাস, আমরা জানি রিয়েক্টেন্টের সাপেক্ষে করলেই রেট অফ রিয়াকশন কি হয়ে যায়, মাইনাস চলে আসে। এটা আমরা কিন্তু আগের ভিডিওতে দেখেছি, 2-3টা আগের ভিডিওতে খুব ভালোভাবে দেখেছি। এখানে স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট কত আছে, কিছু নেই, মানে 1, সেই জন্য 1/1, মানে এটা লিখলেও চলে না লিখলেও চলে। আচ্ছা, dA/dt, এটা আমরা খুব ভালোভাবেই কিন্তু দেখেছি। আচ্ছা বলো তো, যদি এটা 2a থাকতো তাহলে কি হতো, -12 হয়ে যেত। 3a থাকলে কি হতো, -1/3 হতো। 4a থাকলে কি হতো, -1/4 হতো। তো এটা নিয়ে নিশ্চয়ই আমাদের বলার কিছু আর নেই। মাইনাস সাইনটা কেন এসেছে নিশ্চয়ই এটাও বলতে হবে না, কারণ সময়ের সাপেক্ষে a এর গাঢ়ত্ব কমছে, ঠিক আছে, সেই জন্য d এর সাইনটা হবে মাইনাস। কিন্তু অ্যাকচুয়ালি রেট অফ রিয়াকশন কখনো মাইনাস হতে পারে না, সেই জন্য মাইনাসে মাইনাসে প্লাস আনার জন্য এখানে মাইনাস সাইনটা দেওয়া হয়েছে। তো এগুলো তোমরা অলরেডি সবই জেনেছো। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা, এই দুটো ইকুয়েশনকে আমরা তার মানে সমান করতে পারি, কারণ এটা মানেও যা বোঝাচ্ছে এটা মানেও তাই বোঝাচ্ছে, দুটোই রেট অফ রিয়াকশনকে বোঝাচ্ছে। তাহলে নেক্সট স্টেপে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে অতএব মাইনাস dA/dt সমান k ইন্টু এ টু দি পাওয়ার নট, ঠিক আছে, বা এ টু দি পাওয়ার 0। এটা আমাদের কাছে ক্লিয়ার হলো। এবার তোমরা বলো কি হবে।
তাহলে অতএব আমরা এটাও লিখতে পারি যে মাইনাস ডিএ বাই ডিটি সমানই হচ্ছে কে, কারণ এ টু দি পাওয়ার 0 মানেটাই তো হচ্ছে 1। তাহলে এই পোর্শনটা আমরা পেলাম। এবার কি করব, এবারে আমরা এর ইন্টিগ্রেশন করব, ঠিক আছে। অর্থাৎ তার আগে আমরা এটা লিখে নিই একটা লাইন, যে অতএব মাইনাস ডিএ সমান কে ডি টি। ক্লিয়ার? এখন একটা জিনিস তোমরা ভেবে দেখো, আচ্ছা ওপরটা মুছছি, হ্যাঁ, এই যে এ থেকে প্রোডাক্ট আমরা বানাচ্ছি, খুব ভালো করে ভাববে যে যখন তার মানে টি সমান 0 ছিল, অর্থাৎ একদম ইনিশিয়াল অবস্থাতে বা প্রাথমিক অবস্থাতে যখন টাইম 0, তখন এর ভ্যালুটাকে আমরা বলতে পারি এ 0 বা এ নট। এবার আমরা ধরলাম একটা নির্দিষ্ট সময় পর বা টি সময় পর সেই কনসেন্ট্রেশনটা দাঁড়ালো এ। ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেছে? তার মানে এই এ নট এটা হচ্ছে এর ইনিশিয়াল কনসেন্ট্রেশন, আর এটা হচ্ছে ফাইনাল কনসেন্ট্রেশন, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটো টাইম ইন্টারভেলের সাপেক্ষে যদি আমরা করি, অর্থাৎ একদম বিক্রিয়ার শুরুতে ধরে নিচ্ছি এর গাঢ়ত্ব ছিল এ নট, টি সময় পর সেটা 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 50 সেকেন্ড, 1 মিনিট যা খুশি হতে পারে, সেই সময় পর তার গাঢ়ত্ব দাঁড়ালো এ। অর্থাৎ আমরা যদি এরকমভাবে ভাবি যে প্রথমে মনে করো এটা ছিল 100, টি সময় পর মানে ধরো 10 সেকেন্ড পর সাপোজ, ঠিক আছে, এটা মনে করো 40% কমে গেছে। তাহলে 40% কমে যাওয়া মানে এটা দাঁড়াবে কত? 60। তাহলে ইনিশিয়াল ছিল 100, ফাইনাল কত হলো? 60। কেন হলো? কারণ 40% কনসেন্ট্রেশন কমে গেছে বা ডিকম্পোজ হয়েছে। যেহেতু 40% কনসেন্ট্রেশন কমে গেছে, সেই জন্য এখানে দাঁড়িয়েছে কত? 60। কতটা কমেছে সেটা কিন্তু নয়, কমার পরে কতটা ফাইনালি দাঁড়ালো সেটা হচ্ছে এর ভ্যালু। খুব ভালো করে জিনিসটা মাথায় ঢুকিয়ে নাও যে এ নট মানে হচ্ছে প্রাথমিক অবস্থাতে কত ছিল, মানে এখানে 100। আচ্ছা, ফাইনাল মানে হচ্ছে কমার পর, মানে 10 সেকেন্ড, 20 সেকেন্ড বা 30 সেকেন্ড পর, ঠিক আছে, যতটা থাকলো ততটা, মানে যতটা পড়ে আছে এখনো অবধি ততটা, ঠিক আছে। তাহলে এ নট আর এ কোন জিনিসটা আমরা বুঝতে পারলাম। এখন সাপোজ মনে করো যদি এখানে 70% ডিসোসিয়েট হয় বা যদি গাঢ়ত্ব কমে যায়, তাহলে পড়ে থাকবে কত? 30%। তাহলে তখন এর ভ্যালু হবে কত? 30। তাহলে আমাদের কাছে আশা করি এবার ব্যাপারটা ক্লিয়ার হলো। বেশ, তাহলে যদি টি সমান আমরা 0 ধরি এবং তখন কনসেন্ট্রেশনটাকে আমরা এ নট ধরি, এবং আফটার টি সমান টি মানে টি সময় পর যদি আমরা কনসেন্ট্রেশনটাকে এ ধরি, তাহলে আমাদের ইন্টিগ্রেশন করলে যে ইকুয়েশনটা আসবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএ। এটা আমরা লিখতেই পারি এরকম। আচ্ছা, লিমিট এ নট টু এ, এটা প্রাথমিক ভার্সেস এটা হচ্ছে ফাইনাল, সমান, দেখো এখানে মাইনাস সাইনটা ছিল, তো মাইনাস সাইনটাকে যদি আমরা এইদিকে না রাখি, এখানে রাখতেও পারি, তো এখানে ধরো রাখছি না, তাহলে এইদিকে রাখতে হবে মাইনাসটাকে। এটা নিশ্চয়ই আমাদের কাছে ক্লিয়ার। তাহলে এটা নেগেটিভ ছিল, এই মাইনাসটাকে এখানে তুলে দিলে এই ধারে মাইনাসটা চলে আসবে। তাহলে এখানে আমি মাইনাস কে লিখলাম। এবারে ইন্টিগ্রেশন অফ ডিটি। তাহলে এই যে ডিটির ইন্টিগ্রেশনটা আমরা করলাম, এখানে এর লিমিটটা কত হবে বলো? টি সমান 0 থেকে টি সমান টি, এটা হচ্ছে আমাদের লিমিট। তাহলে পরে এর ইন্টিগ্রেশন করলে যে ভ্যালুটা আমাদের বেরোবে, কি বেরোবে? আমরা খুব ভালোভাবেই জানি যে ডি এর ইন্টিগ্রেশন করলে এর ভ্যালু হবে কত বলো? এ। আর লিমিটটা কত? ওপরে এ, নিচে এ নট। আচ্ছা, কেটা তো ধ্রুবক, কেটা বাইরে পড়ে থাকলো, এ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, ডিটির ইন্টিগ্রেশন করলে কি হবে? টি, উপরে টি, নিচে 0। তাহলে আমাদের যেটা আলটিমেটলি দাঁড়ালো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এখানটা হবে এ মাইনাস এ নট, ঠিক আছে, আর এখানটা হবে মাইনাস কে টি মাইনাস 0। তাহলে আমরা যে জিনিসটা পেলাম, এ মাইনাস এ নট সমান হচ্ছে মাইনাস অফ কে টি। ক্লিয়ার? পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? বেশ, বা আমরা ফাইনালি লিখতে পারি যে এ সমান এ নট মাইনাস কে টি। এই হচ্ছে 0 অর্ডার রিয়েকশন, খুব ইম্পর্টেন্ট একটা রিয়েকশন, এ সমান এ নট মাইনাস কে টি, ঠিক আছে। তো এই এক্সপ্রেশনটা বারবার পরীক্ষাতে আসে,
ঠিক আছে। তো তোমাদের দেয় যে শূন্যক্রম বিক্রিয়ার ইন্টিগ্রেটেড যে রেট ল ইকুয়েশন, সেই রেট ল ইকুয়েশনটা বের করো। তাহলে তোমরা বুঝতেই পারলে এর থেকে সহজ জিনিস আর কিছু হয় না। আমরা প্রথমে নিলাম এ থেকে বানালাম প্রোডাক্ট, ঠিক আছে। রেট অফ রিয়েকশন আমরা দেখলাম একবার আর সমান হবে কে ইন্টু এ টু দি পাওয়ার 0, তার কারণ এটা জিরো অর্ডার রিয়েকশন। সেকেন্ড টাইমে আমরা দেখলাম রেট সমান হচ্ছে মাইনাস অফ ডিএ বাই ডিটি, দুটোকে সমান করলাম, ডিএ সমান হয়ে গেল কে ডিটি, আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, ডি এর ইন্টিগ্রেশন হচ্ছে এ। আচ্ছা, লিমিটটা কত? প্রাথমিকে ছিল এ নট, অন্তিমে হলো এ, তাহলে ওপরে এ নিচে এ নট সমান মাইনাস কে, এটা হয়ে গেল কত? ডিটির ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে টি, অর্থাৎ আমরা ফাইনাল যে ভ্যালুটা পেলাম যে এ সমান হচ্ছে এ নট মাইনাস কে টি। ক্লিয়ার? এবার আমাদেরকে একটা জিনিস দেখতে হবে যে যে পোর্শনগুলো আমরা পেলাম এদের অ্যাকচুয়াল নামগুলো কি, সেগুলো আমাদের এবার লিখে নিতে হবে। যেমন প্রথমেই আসে এ নট। এ নট মানে কি? প্রাথমিক গাঢ়ত্ব। কার? বিক্রিয়কের। তাহলে এটা লেখো, বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্ব। এ মানে কি? এ মানে হচ্ছে বিক্রিয়কের ফাইনাল কনসেন্ট্রেশন, মানে হচ্ছে অন্তিম গাঢ়ত্ব। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এগুলো ভুলে গেলে কিন্তু হবে না। কে মানে কি? বিক্রিয়ার হার ধ্রুবক, আমরা প্রত্যেকেই জানি রেট কনস্ট্যান্ট, বিক্রিয়ার হার ধ্রুবক, ঠিক আছে। আর টি মানে কি? টি মানে হচ্ছে অন্তিম সময়। খুব ভালো করে বোঝো, মানে টাইমের যে চেঞ্জ সেইটা। প্রথমে মনে করো 0 সেকেন্ড ছিল, এখন মনে করো 15 সেকেন্ড হয়েছে, তাহলে এখানে টি মানে অ্যাকচুয়ালি 15 মাইনাস 0 মানে 15, ঠিক আছে। কোনো একটা বিক্রিয়া যদি আমরা 3 সেকেন্ড থেকে 15 সেকেন্ডের মাথাতে করার চেষ্টা করি, ঠিক আছে, তাহলে তখন কি হবে? 15 মাইনাস 3 মানে হচ্ছে 12। তাহলে আমরা এখানে লিখতে পারি যে টি মানে হচ্ছে যে সময়ে বিক্রিয়কের গাঢ়ত্ব এ নট থেকে এ হয়েছে। এবার আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। অর্থাৎ আমরা এ থেকে প্রোডাক্ট লিখেছিলাম, তো এ থেকে প্রোডাক্ট লিখেছিলাম আমরা প্রাথমিক অবস্থাতে টি সমান যখন 0 ছিল তখন এটাকে এ নট ধরেছিলাম, যখন টি সমান টি হলো তখন এটাকে আমরা কি ধরলাম? এ ধরলাম। অর্থাৎ যে সময়ের ব্যবধানে বিক্রিয়কের গাঢ়ত্বটা চেঞ্জ হয়ে এ নট থেকে এ হয়ে গেল, সেই নির্দিষ্ট সময়টাকেই আমরা এখানে বলবো টি। তাহলে আমাদের কাছে পুরো ব্যাপারটা আশা করি ক্লিয়ার হলো। তাহলে এই হচ্ছে মেন রেট ল ইকুয়েশন, ঠিক আছে। বা এটাকে আমরা বলতে পারি সমাকলিত, ইন্টিগ্রেশন মানে হচ্ছে সমাকলন, তাই সমাকলিত বিক্রিয়ার হার সমীকরণ, ঠিক আছে। এবার আমরা এখান থেকে আরেকটা জিনিস দেখবো। আচ্ছা, এটা মুছি। এখানে একটা জিনিস দেখো যে এই যে এ সমান এ নট মাইনাস কেটি আমরা লিখেছি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি এরকম যে এ নট মাইনাস এ সমান কেটি, এটা কি লেখা যায়? দেখ, অবশ্যই লেখা যায়। এ সমান যদি এ নট মাইনাস কেটি হয় তাহলে এটা তো নিশ্চয়ই লেখা যায় যে এ নট মাইনাস এ সমান কেটি। তাহলে এ নট মাইনাস এ মানেটা কি? এ নট মাইনাস এ মানেটাই হলো যে যতটা পরিমাণ বিক্রিয়ক হ্রাস পেয়েছে। খুব ভালো করে বোঝো, ইনিশিয়াল অবস্থাতে 100 ছিল, আমি একটু আগেই বললাম, ধরো 40% কমে গেছে, তাহলে এখন হয়ে গেছে কত? 60। তাহলে এখানে এ নটটা হচ্ছে 100, এটা হচ্ছে 60। তাহলে এই দুটো যদি আমরা বিয়োগফলটা দেখি সেটা মানেই হবে কত? 40। তাহলে সেই 40টা হচ্ছে কতটা বিক্রিয়ক হ্রাস পেয়েছে বা কতটা পরিমাণ বিক্রিয়ক কমে গেছে। তাহলে এ নট মানে হচ্ছে প্রথমে কত ছিল, এ মানে হচ্ছে বর্তমানে কত আছে, আর এ নট মাইনাস এ মানে কতটা কমেছে। তোমার কাছে মনে করো 10টা মিষ্টি ছিল, তোমার কাছে এখন 6টা আছে, তাহলে প্রথমে ছিল 10টা, এখন আছে 6টা, তাহলে কটা খেয়ে ফেলেছো? 4টে। তাহলে সেই কতটা পরিমাণ কমে গেছে বিক্রিয়কের পরিমাণ, সেটাই হচ্ছে এ নট মাইনাস এ। তাহলে একটা জিনিস ভেবে দেখো, যতটা পরিমাণ কমে গেছে ততটা তার মানে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়েছে, ক্লিয়ার, বা প্রোডাক্ট উৎপন্ন হয়েছে। তাহলে সেটাকে আমরা লিখতে পারি এক্স, এবং সেই ইকুয়েশনটাকে আমরা লিখতে পারি এক্স সমান কে টি। তাহলে যদি এখানে জিজ্ঞাসা করে যে এখানে আবার এক্স জিনিসটা কি, এক্সটা আমরা লিখব বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাসের পরিমাণ, আমরা এইভাবেও লিখতে পারি, বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাসের পরিমাণ, ঠিক আছে। তাহলে ব্যাপারটা পুরোটা ক্লিয়ার হলো। বেশ, এখানে দেখো, যদি আমাদের এখানে গ্রাফ আঁকতে দেয় তাহলে আমরা গ্রাফগুলো কিভাবে আঁকবো
ঠিক আছে, দুটো গ্রাফ এখানে তোমাদের খুব ইম্পর্টেন্ট। তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে আমাদের কাছে এক একটা করে ইকুয়েশন উঠে আসছে নতুন নতুন। ঠিক আছে, আমরা যে দুটো ইকুয়েশনের উপর বেস করে এখনো অবধি জিরো অর্ডার রিয়েকশনের গুরুত্ব দিচ্ছি বা জিরো অর্ডার রিয়েকশনকে বুঝতে শিখলাম, সেই দুটো ইকুয়েশন হলো, ফার্স্ট ইকুয়েশন আমরা এখানে লিখতেই পারি এ সমান এ নট মাইনাস কেটি, আর সেকেন্ড ইকুয়েশন এক্স সমান হচ্ছে কেটি। এই দুটো ইকুয়েশন কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বেশ, তাহলে আমরা এই দুটো ইকুয়েশনের সাপেক্ষে যে গ্রাফটা হবে সেখান থেকে আমরা যদি একটা গ্রাফ আঁকার চেষ্টা করি, সেটা ধরো একটু আগেই প্রথমেই বলেছিলাম যে যত সময় অতিবাহিত হয় তত রেট অফ রিয়েকশনের কোনো পরিবর্তন হয় না, এটা এরকম সোজা থাকে। যত কনসেন্ট্রেশন চেঞ্জ হয় তাহলেও রেট অফ রিয়েকশনের কোনো পরিবর্তন হয় না, সেটা এরকমই থাকে। কিন্তু সময়ের সাপেক্ষে যে বিক্রিয়কটা আমরা নিয়েছি সেই বিক্রিয়কের গাঢ়ত্বের কিন্তু পরিবর্তন হয়। অর্থাৎ আমরা যদি এ থেকে প্রোডাক্টে যাওয়ার চেষ্টা করি, তাহলে এই এর যে গাঢ়ত্ব মানে কনসেন্ট্রেশন অফ এ, সেই কনসেন্ট্রেশন অফ এ কিন্তু আস্তে আস্তে কী হবে, ধীরে ধীরে মানটা কমতে থাকবে। তার কারণটা আমরা দেখতে পাচ্ছি যে এ সমান হচ্ছে এ জিরো মাইনাস কেটি, এটা আমরা পেয়েছি। তাহলে এখানে একটা জিনিস দেখো, এটাকে যদি আমরা ওয়াই ধরি তাহলে আচ্ছা এটাকে লেখো এ সমান মাইনাস কেটি প্লাস এ নট, তাহলে ওয়াই সমান মাইনাস এম এক্স প্লাস সি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই সমান মাইনাস এম এক্স প্লাস সি এর সাথে তুলনা করে যেটা একটা লিনিয়ার গ্রাফ হবে, এগুলো ম্যাথামেটিক্যাল ফর্মুলা থেকে তোমরা বুঝতে পারছো। আর এখানে যে স্লোপটা বা নতিটা ট্যান থিটা, সেটা সমান আমাদের দাঁড়াবে মাইনাস কে। অর্থাৎ এখানে যে গ্রাফটা হবে সেটা হবে ঠিক এই টাইপের একটা গ্রাফ আমাদের দাঁড়াবে। ঠিক আছে, এটা হচ্ছে থিটা। ক্লিয়ার? তাহলে কনসেন্ট্রেশন অফ এ অর্থাৎ এর গাঢ়ত্বের সাপেক্ষে যদি আমরা টাইমের একটা গ্রাফ আঁকি তাহলে আমাদের দেখাবে টাইম টি, তাহলে আমাদের গ্রাফটা আস্তে 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 কমতে থাকবে। ক্লিয়ার? ঠিক তেমনিভাবে যদি আমরা উল্টোটা করি, অর্থাৎ প্রোডাক্টের সাপেক্ষে যদি আমরা গ্রাফটা ড্র করার চেষ্টা করি, তাহলে আমাদের গ্রাফটা কীরকম দাঁড়াবে? দেখো এখান থেকে একটা কনসেপ্ট পাচ্ছ, এ সমান এ নট মাইনাস কেটি, প্রোডাক্টের সাপেক্ষে আমাদের কি দাঁড়াচ্ছে এক্স সমান কেটি, অর্থাৎ ওয়াই সমান এম এক্স। ঠিক আছে, বেশ, এখানে সিটা কত, সি সমান 0। তাহলে আমাদের এখানে যে গ্রাফটা হবে, যেহেতু এখানে পজিটিভ ভ্যালু আছে, তাহলে এখানে যে স্লোপ বা নতি সমান ট্যান থিটা সমান কি দাঁড়াবে আমাদের কে। ঠিক আছে, এবং এই গ্রাফটা হবে ঠিক এরকম। অর্থাৎ যেহেতু সি এর মান 0, সেই জন্য একদম এই মূল বিন্দু থেকে শুরু হচ্ছে এবং আমাদের এটা আমরা লিখতে পারি কনসেন্ট্রেশন অফ বলো প্রোডাক্টের কনসেন্ট্রেশন ভার্সেস টাইম, এর সাপেক্ষে গ্রাফটা আমাদের দাঁড়াবে এরকম। এটা হচ্ছে স্লোপ। ঠিক আছে, স্লোপের মানটা কত, ট্যান থিটা সমান হচ্ছে কে। তাহলে আমরা দেখতে পেলাম দুটো গ্রাফ যে সময়ের সাপেক্ষে বিক্রিয়কের গাঢ়ত্ব ধীরে 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 কমছে এবং স্ট্রেট লাইন বরাবর কমছে, ভেরি ইম্পর্ট্যান্ট, স্ট্রেট লাইন বরাবর কমছে। আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন টাইমের সাপেক্ষে বাড়ছে এবং স্ট্রেট লাইন বরাবর বাড়ছে। একটা জিনিস খেয়াল রাখবে, এই গ্রাফটা শুধুমাত্র পার্টিকুলার জিরো অর্ডার রিয়েকশনের ক্ষেত্রেই দেখা যায়, অন্য ধরনের রিয়েকশনে দেখা যায় না। সুতরাং কখনো কখনো গ্রাফ দেখে যদি তোমাদের অর্ডার চিনতে বলে, তোমরা সঙ্গে সঙ্গে এই গ্রাফটা দেখেই চিনে যাবে যে এটা হচ্ছে জিরো অর্ডার রিয়েকশন। ঠিক আছে, বেশ, তাহলে জিরো অর্ডার রিয়েকশন সম্পর্কে আমরা কি জানলাম, জিরো অর্ডার রিয়েকশন কি, জিরো অর্ডার রিয়েকশনে ইন্টিগ্রেটেড রেট ল বা সমাকলিত যে বিক্রিয়ার সমীকরণ সেটা আমরা জানলাম এবং আলটিমেটলি দুটো গ্রাফ আমরা জানলাম। ঠিক আছে, বেশ, নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব যে এর জিরো অর্ডার রিয়েকশনের হাফ লাইফ এবং ফুল লাইফ সম্পর্কে ডিসকাস করব এবং জিরো অর্ডার রিয়েকশনের কিছু এক্সাম্পল দেখব এবং আমরা কিছু নিউমেরিক্যালস প্রবলেম করার চেষ্টা করব। তো এই ভিডিওটা এতটাই, তোমরা বাড়িতে ভালো করে পড়ো। জিরো অর্ডার রিয়েকশন খুব সহজ একটা রিয়েকশন এবং পরীক্ষা পারপাসে খুব ইম্পর্টেন্ট একটা রিয়েকশন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।